যাই হোক, তারপরে যে প্রশ্ন আমার কাছে অনেকে করেছেন সেই কথাগুলো বলি। আমি আপনাদেরকে আশ্বস্ত করি বা বলি, আমার জানা বোঝা, আমার স্টাডি এত বছর ধরে, আমি 35-36 বছর ধরে ইরান নিয়ে ভাবছি, মিডল ইস্ট নিয়ে ভাবছি, কাজ করছি, গবেষণা করছি, পড়ছি, লিখছি, বলছি। সেই সমস্ত জায়গা থেকে আমার যে বিশ্বাস এবং আমার যা জানা বোঝা, তাতে পরিষ্কার যে ইরানের যে শক্তি আছে সেই শক্তি দিয়ে ইসরায়েলকে তো বটেই, আমেরিকাকে মোকাবেলার শক্তি রাখে। আপনাদেরকে আর একটা কথা বলি, মেজর জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করার পর আমেরিকার যে ঘাঁটি ছিল আইন আল আসাদ ঘাঁটি ইরাকে, সেই ইরাকে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেই ঘাঁটি উড়িয়ে দিয়েছিল। আপনাদের মনে আছে? ইরানের একটা ক্ষেপণাস্ত্রও কিন্তু তখন শুট ডাউন করতে পারেনি আমেরিকা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওই ঘাঁটি তো ইচ্ছা করে উড়ে দিতে দেয়নি আমেরিকা, যে ঠিক আছে আমাদের ঘাঁটি ছেড়ে দিলাম, ইরান তুমি এটা ধ্বংস করে দাও, এমন তো না। ইরান হামলা চালানোর পর আমেরিকার পক্ষ থেকে একটা ক্ষেপণাস্ত্রও ইরানে মারা হয়নি, কোনো পাল্টা প্রতিশোধ দেয়নি। তো এই যে ইরানের সক্ষমতা বা ইরানের ক্ষমতা, ইরান ক্ষেপণাস্ত্র মারল, কেন আমেরিকা এত শক্তিশালী হলে ইরানের উপরে একটা ক্ষেপণাস্ত্র মারেনি? আমেরিকার যে গ্লোবাল হক ড্রোন মনে আছে 2020 সালে ইরান শুট ডাউন করেছিল? পার্সিয়ান গালফের আকাশে যখন ইরানের আকাশ সীমায় ঢুকবে, তখন ইরান কিন্তু সিগন্যাল দিয়েছিল যে তোমাদের ড্রোন আমাদের আকাশ সীমায় ঢুকছে, সরিয়ে নাও, সরিয়ে নেয়নি। তখন কিন্তু সিঙ্গেল মিসাইল দিয়ে শুট ডাউন করেছিল, একটা ক্ষেপণাস্ত্র দিয়ে, অর্থাৎ এক গুলিতেই শেষ। অথচ এই গ্লোবাল হক ড্রোন বানানোর পরে আমেরিকা ঘোষণা করেছিল এই গ্লোবাল হক ড্রোন পৃথিবীর কেউ শনাক্ত করতে পারবে না, চিহ্নিত করতে পারবে না এবং শুট ডাউন করতে পারবে না। যখন ইরান এই ড্রোন ভূপাতিত করলো, তখন বিশ্বের বাঘা বাঘা সমর বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছিল, হাউ ইট ওয়াজ পসিবল, এটা কিভাবে সম্ভব হলো, ইরান কিভাবে এটা করলো। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এমন। ইরান বারবার শত্রুদেরকে বলেছে যে শত্রুরা যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে ইরান শত্রুরা যে অস্ত্র দিয়ে যে ভাষায় কথা বলবে, যেভাবে হামলা চালাবে, যে অস্ত্র ব্যবহার করবে, ইরান পাল্টা জবাব দেবে তাই দিয়ে, সেইভাবে। তার মানে হচ্ছে, আপনি বুঝে নেন, আপনারা বুঝে নেন, ইরান বা আমেরিকা, শত্রুরা বলতে শুধু ইসরায়েলকে বুঝায়নি, আমেরিকাকে বুঝায়নি, টোটাল ইরানের যত শত্রু তাদের সবাইকে এই মেসেজ দিয়েছে যে যে ধরনের ক্ষেপণাস্ত্র, যত ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, সব ধরনের ক্ষেপণাস্ত্র পাল্টা ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা ইরানের হাতে আছে, করবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলতে পারেন যে আমেরিকা বা ইসরায়েল যদি পরমাণু বোমা বানায়, এই পরমাণু বোমা দিয়ে ইরানের উপর হামলা চালায়, তাহলে ইরান কি করবে? আমি এখানে সরাসরি জবাব এইভাবে দেব না, আপনাদেরকে এইটুকু বলবো, ইরান তো বলছে, ইরান কি বলেছে, যে শত্রুরা যেভাবে হামলা চালাবে আমরা তার ঠিক সেভাবেই পাল্টা জবাব দেব। এখন তারা যদি পরমাণু বোমা বানায়, পরমাণু বোমা ব্যবহার করে, আলটিমেটলি ইরানকে হয়তো তাই করতে হবে। এখন ইরানের হাতে পরমাণু বোমা আছে কি নেই সে প্রশ্ন আমি ভবিষ্যতের গর্ভেই রেখে দিলাম, আমি এখানে কিছু বলবো না। তবে শুধু একটু ইঙ্গিত দিই যে গত বছরের অক্টোবরে যখন সর্বশেষ সংঘাতটা হয়েছিল ইরান ইসরায়েল, সেই সময় খাতামুল আইআরজিসির যে অ্যারোস্পেস ডিভিশনের প্রধান মেজর জেনারেল হাজিজাদে, যিনি খুব সম্প্রতি শহীদ হয়েছেন এইবারের এই সংঘাতে, তিনি বলেছিলেন ইরানের কাছে এমন কিছু টেকনোলজি রয়েছে যা নিউক্লিয়ার টেকনোলজির চেয়ে, অর্থাৎ পরমাণু প্রযুক্তির চেয়ে বেশি কিছু এগিয়ে, অ্যাডভান্স। এখন বাকিটা আপনারা বোঝেন। তার মানে যদি এইরকম কিছু থাকে, তাহলে পরমাণু টেকনোলজি তো তার কাছে তখন আরও গৌণ ব্যাপার। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সেই দিনই
জেনারেল হাজিজাদেকে ইরানের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছিল। এই কথা বলার কারণে না, ওই কাজ করার কারণে। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে ইরানের শক্তিকে প্লিজ আপনারা অহেতুক দুর্বল ভাববেন না। আমি বলছি না যে জোর করে অনেক বেশি বড় করে দেখেন এবং এই বড় করে দেখার ভেতরে আলাদা রকম সুখ আছে, আমি তা বলছি না। কিন্তু যেটা বাস্তবতা, সেই বাস্তবতাকে অস্বীকার করে লাভ কি? ইসরায়েল, আমেরিকা তারা দুর্বল করে দেখাতে চায় এবং তাদের মিডিয়াগুলো আমাদের দেশ সহ সারা বিশ্বের মিডিয়াকে যেহেতু কন্ট্রোল করে, তারা যা দেয় আমরা তাই অনুবাদ করে প্রচার করি। অতএব ইসরায়েল এবং আমেরিকাকে সারা বিশ্বের সবচেয়ে বড় শক্তি হিসেবে তারা দেখাতে চায়। তারাই সেরা, তাদের প্রযুক্তি বেস্ট প্রযুক্তি, তাদের সমর শক্তি, তাদের কৌশল, তাদের বুদ্ধি, তাদের গোয়েন্দা সংস্থা, সমস্ত সব কিছু শ্রেষ্ঠ, সেরা, এইটা প্রমাণ করতে চায়, এইটা প্রতিষ্ঠিত করতে চায়। কেন জানেন? যাতে আমি আপনি ভয় পাই, যাতে আমি আপনি, আমাদের মতো দেশের শাসকরা, আমাদের দেশের বা বিভিন্ন দেশের সেনাবাহিনী, এরা ভয় পায়, তাদের অস্ত্র কেড়ে এবং তাদেরকে নমো নমো করে, তাদেরকে স্যালুট দিয়ে চলে, তাদেরকে আপনার বাউ ডাউন করে চলে, তাদেরকে মাথা নিচু করে চলে। কিন্তু ইরান তা করছে না। সমস্যাটা এখানে। আজকে ইরানের কাছে যেভাবে মার খাচ্ছে ইসরায়েল, কথা গোপন করতে হচ্ছে। কেন গোপন করতে হচ্ছে? এই কারণে যে গোপন যদি না করে, এই কথাগুলো প্রচার হয়ে যায়, এই কথা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ইরানের চেয়ে ইসরায়েল যে দুর্বল, কথা যদি পরিষ্কার হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান ভীষণভাবে ক্ষুণ্ণ হবে। আরব দেশগুলো তাকে মানবে না। হিজবুল্লাহ, হামাস তাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ইরান তো এমনি পাত্তাই দেয় না, আরও পাত্তা দেবে না। আজকে আমেরিকা দুর্বল ইরানের চেয়ে টেকনোলজিতে, এই কথা যদি কোনোভাবে প্রমাণ হয়ে যায়, তাহলে আমেরিকার টেকনোলজি, ইসরায়েলের টেকনোলজি বিক্রি হবে না। তাদের অস্ত্র ব্যবসা মার খাবে, তাদের অর্থনীতি ধসে পড়বে, তাদের বিশ্বে যে সামরিক রাজনৈতিক প্রভাব রয়েছে, এই প্রভাবগুলো নষ্ট হয়ে যাবে। তাদের প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য, তাদের মাতবরি মোড়লগিরি ধরে রাখার জন্য তারাই বড়, তারাই শ্রেষ্ঠ, তারাই সেরা, এই কথা বলতে চায়, এই কথা প্রমাণ করতে চায়, এই কথা প্রতিষ্ঠিত করতে চায়। আমাদেরকে বুঝতে হবে, জোর করে ইরানকে বড় বানানোর দরকার নেই, কিন্তু যাই ইরান, তাকে জোর করে নিচেই নামানোরই বা চেষ্টা করার দরকার কি? অনেকে দেখছে ইরান মিসাইল ছুটছে। আপনি ভাবতে পারেন ইরাকের আকাশ হয়ে সৌদি আরবের উপর দিয়ে, জর্ডানের উপর দিয়ে, তারপরে ইসরায়েলে যাচ্ছে, আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র, ইরানের ড্রোন। ইরাকে মার্কিন ঘাঁটি আছে, সৌদি আরবে মার্কিন ঘাঁটি আছে, জর্দানে মার্কিন ঘাঁটি আছে, জর্দানে, সৌদি আরবে, এইসব জায়গায় ব্রিটিশ এবং ফ্রান্সের ঘাঁটি আছে। এছাড়া লোহিত সাগরে এই 3 দেশেরই যুদ্ধ জাহাজ রয়েছে, যেখান থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ভূপাতিত করা যায়। এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইরাকে, সৌদি আরবে, জর্ডানে। এই সমস্ত দেশের মার্কিন, ফ্রান্স এবং ব্রিটিশ বাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার, এগুলো ফাঁকি দিয়ে তারপরে ইসরায়েলের আকাশে প্রবেশ করতে হচ্ছে। ইসরায়েলের ডেভিড স্লিং, তারপরে আয়রন ডোম, আরও 2 রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো আছে। এই সমস্ত অর্থাৎ 8, 9, 10 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তাদেরকে ডিঙিয়ে, তাদেরকে ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত আনছে। এবং কথা কি নতুন করে আমাকে প্রমাণ করার বা দেখানোর প্রয়োজন আছে যে ইসরায়েল ভুতুড়ে শহর, ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ, হাইফা সহ বিভিন্ন শহর, বন্দর, নগর ভুতুড়ে শহরে পরিণত হয়েছে, ভেঙে তছনছ হয়েছে এবং সেখানে মানুষ মারা যাচ্ছে। বাংকারে থাকার পরেও মানুষ মারা গেছে। মোসাদের হেডকোয়ার্টার ধ্বংস হয়ে গেছে। বেন গুরিয়ান বিমানবন্দরে ভয়ঙ্করভাবে হামলা চালিয়েছে। তেল আবিব বিমানবন্দর অকার্যকর, হাইফা বন্দর অকার্যকর। হাইফার যে অয়েল রিফাইনারি, সেটা ইসরায়েল স্বীকার করেছে যদি এখন থেকে ঠিক করার প্রচেষ্টা চালানো হয়, তাহলে অন্তত 1 মাস সময় লাগবে। 1 মাস সময় লাগবে তার অয়েল রিফাইনারিটা চালু করতে, হাইফার। আপনি ভাবতে পারেন, এরপরেও অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র এতটাই ইম্প্যাক্ট ফেলছে,
এতটা প্রভাব ফেলছে, মারাত্মক রকমের ক্ষয়ক্ষতির মুখে, যা বিশ্বের ইতিহাস কখনো দেখেনি। ইসরায়েলিরা কল্পনাও করেনি, আমেরিকা কল্পনাও করেনি, পাশ্চাত্য দেশগুলো কল্পনাও করেনি, আরব দেশগুলো যারা ইসরায়েলের মিত্র তারা কল্পনাও করেনি যে ইসরায়েলের এরকম চেহারা হতে হবে, বিধ্বস্ত চেহারা। আমরা এতদিন গাজার যে চেহারা দেখেছি সেই চেহারা দেখছে, আমরা দেখছি। ইসরায়েলের বহু ভবন, বহু স্ট্রাকচার, কৌশলগত স্ট্রাকচার, অর্থনীতির প্রাণ কেন্দ্র, এগুলো ধ্বংস করে ফেলেছে। তারপরেও মানুষ প্রশ্ন করছে এগুলো কি সত্যি? মানে ওই যে আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে দুর্বল করে রেখেছে আমেরিকা, ইসরায়েল এবং পাশ্চাত্যের গণমাধ্যম, আমেরিকা, ইসরায়েল এবং পাশ্চাত্যের রাজনীতিবিদরা, কূটনীতিকরা আমাদেরকে দুর্বল করে রেখেছে যে তারা সেরা, তাদের উপর আর কেউ উঠতে পারে না। সরি। তো এই জায়গা থেকে আমাদের দুর্বল করে রাখার কারণে আমরা মানসিকভাবে দুর্বল, অর্থাৎ আমরা কোনো মতে বিশ্বাসই করতে পারি না, ভাবতেই পারি না যে ইরান ইসরায়েলকে থাপ্পড় দিতে পারে, ইরান আমেরিকার উপরে আঘাত হানতে পারে, ইরান পাশ্চাত্যের স্বার্থে আঘাত হানতে পারে। এটা ভাবতেই পারি না, ভাবতেই শিখিনি আমরা। গত বহু বছর ধরে এইভাবে চলে আসছে। ইরান এই যে তাদের যে ডমিনেটিং যে সিচুয়েশন, এই ডমিনেটিং সিচুয়েশনটাকে ভেঙে দিতে চাই। ইসরায়েল আমেরিকার যে ডমিনেট করতে চায়, যে অবস্থান তৈরি করেছে, এইটাকে ভেঙে দিতে চায়। এমনকি পাশ্চাত্যের বিরুদ্ধে ইরানের জনগণ, ইরানের সরকারের লোকজন বা ইরানের সর্বোচ্চ নেতা যখন কথা বলে, তখন মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এটা কি ঠিক বা এটা বিশ্বাস করব, এটা কি বিশ্বাস করা যায়? কেন? ওই যে পাশ্চাত্যের গণমাধ্যম, পাশ্চাত্যের নেতারা আমাদেরকে এইভাবে তৈরি করেছে যে তারাই সেরা, তারাই বেস্ট, তারাই শ্রেষ্ঠ, তাদের বাইরে কোনো কিছু ভাবা যাবে না। আমি বহুদিন থেকে যখন ইরানের এই ব্যবস্থাগুলোর ব্যাপারে আস্থার কথা বলে আসছি, আমি বহুদিন থেকে যখন ইরানের এই পজিটিভ বিষয়গুলোকে আমি তুলে ধরি, তখন আমার বহু সিনিয়র ব্যক্তিরা, বন্ধুরা, তারা অনেকেই বলেন যে আপনি তো শুধু ইরানের পক্ষেই কথা বলেন, আপনি তো শুধু এইভাবেই বলেন, আসলে কি বাস্তবতা তাই? ভাই, আমি আপনাদের আরও কয়েকটা উদাহরণ দিই। 2015 সালে পরমাণু চুক্তি যেটা করেছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন, 6 জাতি গোষ্ঠী, জার্মানি, আর এক পক্ষে ইরান। এই যে চুক্তিটা হয়েছে, যে চুক্তিটা যেদিন ফাইনালি সই হবে, তার আগের দিন পার্সিয়ান গালফে, পারস্য উপসাগরে আমেরিকার একটা যুদ্ধ জাহাজ, ছোট পর্যায়ের জাহাজ, এই যুদ্ধ জাহাজ ইরানের পানিসীমা লঙ্ঘন করেছিল। কেমন? তাতে সম্ভবত 15-20 জন সেনা ছিল, তার ভিতরে নারী সেনাও ছিল মার্কিন। সাথে সাথেই ইরানের IRGC তাদেরকে আটক করলো, এবং আটক করে সিম্পলি তাদেরকে ইরানের বন্দরে নিয়ে গেল এবং তাদেরকে আটকে রাখলো। মার্কিন সেনারা ভেউ ভেউ করে কাঁদতে থাকলো, নারী সেনা সহ। তাদের সবাইকে যথেষ্ট সম্মানের সাথে, তাদেরকে পূর্ণ নিরাপত্তার সাথে রেখেছে, তাদের খাবার দাবার থেকে শুরু করে তাদের নিরাপদে রাখার যত ব্যবস্থা সেটা রেখেছে, বাট আটকে রাখলো। প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এই ইনফরমেশন গেল, এবং তখন ইরানের তখনকার পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ কিন্তু ওয়াশিংটনে, চুক্তি হবে তার আগের দিনের ঘটনা, আটকে রাখলো। এবং আমেরিকার অনুরোধে কিন্তু ইরান তাদেরকে ছাড়েনি। ইরানের বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার বসিয়ে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ তারা ব্যাড ইন্টেনশনে না, ভুল করে ইরানের পানিসীমায় ঢুকে গিয়েছিল, এই কথা দাবি করার পর ইরানের বিচারকরা বা ইরানের আদালত তাদেরকে মুক্তি দিয়েছে, মুক্তি পেয়েছে। ইরান সরকারও তাদেরকে মুক্তি দিতে পারে, বা এটা দেওয়ার কোনো সুযোগ নেই ইরানের বিচার ব্যবস্থার কারণে। তো ইরান কেমন শক্তিশালী?
আমি আর একটা তথ্য দিই আপনাদেরকে, মনে আছে ইরানের একটা তেলবাহী জাহাজ জিব্রাল্টার প্রণালীতে আটক করেছিল মার্কিন নির্দেশে আপনার গ্রিস সরকার সম্ভবত বা স্পেন সরকার। তো সেই জাহাজ আটক করার পর পারস্য উপসাগরে ইরান ব্রিটেনের 2টো জাহাজ আটক করেছিল, মনে আছে আপনাদের কথা? আপনারা কি কেউ কখনো ভাবতে পেরেছেন বা পৃথিবীর ইতিহাসে কেউ এভাবে করেছে যে তাদের জাহাজ আটক করেছে, পাল্টা তারা 2টা জাহাজ আটক করে দিয়েছে? ইরানের শক্তিটাকে কি আপনারা বুঝতে পারেন? বিশ্বাস হয়? এরপরেও বিশ্বাস হয় না? আমি আরেকটু বলি, জিব্রাল্টার প্রণালীতে ইরানের জাহাজ আটক করার পরে ইরান পরিষ্কার করে বলেছিল যে আমাদের ওই জাহাজ মুক্তি না দিলে, মুক্ত না করলে ব্রিটেনের এই জাহাজ ছাড়া হবে না। ঠিকই ইরানের জাহাজ ছেড়ে দিল। দেওয়ার পর ইরান সাথে সাথেই কিন্তু ব্রিটিশ জাহাজ ছাড়েনি এবং তাদের নাবিকদের ছাড়েনি, বিচার করে বিচারের মাধ্যমে রায় দিয়ে তারপরে ছেড়েছে। আরেকটা গল্প বলি, পারস্য উপসাগর থেকে ইরানের একটি জাহাজ তেল ভরে নিয়ে রওনা দিয়েছে হরমুজ প্রণালী পার হয়ে যখন ওমান সাগরে, তখন আমেরিকা সেই জাহাজকে আটক করে তার তেল খালাস করে নিয়ে আমেরিকান জাহাজে ভরে নিয়ে চলে যাচ্ছিল। এই তো 2 বছর আগের ঘটনা। এগুলো গল্প না, এগুলো সত্য তথ্য ঘটনা। তখন ইরানের আইআরজিসি বিষয়টা ওয়াচ করেছে, দেখে তেল খালাস করে সেই জাহাজ যখন নিয়ে যাওয়া শুরু করেছে, এইবার ইরানের আইআরজিসির পক্ষ থেকে হেলিকপ্টার পাঠিয়ে, গানবোট পাঠিয়ে, জাহাজ পাঠিয়ে মার্কিন জাহাজকে আটক করা হয়েছে এবং বলেছে জাহাজটা ইরানের বন্দরে ভিড়াও। ইরানের হরমুজগান প্রদেশের বন্দরে ভিড়াতে বলেছে। ভিড়িয়ে মার্কিনীদেরকে বলেছে যে এই জাহাজ থেকে তেলটা খালাস করে ইরানি জাহাজে ঢালো, ইরানি জাহাজে ভরেছে। তারপরে আমেরিকার ওই জাহাজটাকে ছেড়ে দিতে বলছে, এবার খালি জাহাজ দিয়ে চলে যাও। এটা এক ধরনের আমেরিকার জন্য একটা অপমান ছিল, অপমান। কেমন? আমি আরো কিছু বলি, ইয়েমেনে যে সাম্প্রতিক বছরগুলো যে যুদ্ধ দেখলাম, সেই যুদ্ধ করেছে সৌদি আরব, মিশর, বাহরাইন, একটা সময় পর্যন্ত কাতার পরে বাদ দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত, সুদানও যুক্ত হয়েছিল এতে, মরক্কো থেকেছে মাঝে মাঝে শুনেছি। 7 বছর যুদ্ধ করার পরে লুঙ্গি পরা হুতিদের সাথে কিন্তু পেরে ওঠেনি। সৌদি আরবকে এবং তার মিত্রদেরকে কিন্তু ইয়েমেন থেকে হাত গুটিয়ে নিতে হয়েছে। ইয়েমেনকে যা সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে সেটা দিয়েছে ইরান। তার মানে এই যে হুতিদের সামরিক প্রযুক্তির কাছে সারেন্ডার করা আপাতত সৌদি আরবের হাতে ছিল আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন থেকে শুরু করে বড় বড় সব দেশের প্রযুক্তি। কোনো প্রযুক্তি পারেনি। প্রচুর পরিমাণে বেসামরিক স্থাপনা, বেসামরিক লোকজনকে হত্যা করেছে, ধ্বংস করেছে ইয়েমেনে, কিন্তু ফাইনালি সামরিকভাবে ইয়েমেনকে পরাজিত করতে পারেনি, এদের টেকনোলজিকে হারাতে পারেনি। এই ইয়েমেনের হাতে হাইপারসোনিক মিসাইল আছে। হাইপারসোনিক মিসাইল ইসরায়েলে মাঝে মাঝে মারে। ইরানের হাতে হাইপারসোনিক মিসাইল আছে, আমেরিকার হাতে নেই, ইসরায়েলের হাতে নেই। নট অনলি দ্যাট, ইসরায়েল এবং আমেরিকার হাতে এই হাইপারসোনিক মিসাইল ডিফেন্ড করার মতো প্রযুক্তি নেই। ইসরায়েল এবং আমেরিকার ভয়টা, দুর্বলতা এখানে। ইরান বলেছে তার ভান্ডারে যে সমস্ত অস্ত্র রয়েছে, সেই সমস্ত অস্ত্র যদি সে ওপেন করে, ব্যবহার করে, শত্রুরা, বিশ্ববাসী হতবাক হয়ে যাবে। আমরা জানি না কি কি অস্ত্র আছে, বাট ইরান বলেছে যে ধীরে ধীরে শত্রুরা দেখবে কি কি অস্ত্র আছে। আমি আজকে আপনাদেরকে একটা খবর জানাই, আজকে কিন্তু সিজিল ক্ষেপণাস্ত্র
ইরান ইসরায়েলে ব্যবহার করেছে, পরীক্ষামূলক বলা যায়, এটাই প্রথম হামলার জন্য ব্যবহার করা হয়েছে। সিজিল ক্ষেপণাস্ত্র বা খুররাম শাহর ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে। তার যে ডিজাইন তা তো কম বেশি আপনারা নিশ্চয়ই এতক্ষণ সামাজিক মাধ্যমের কল্যাণে দেখেছেন কিভাবে গেছে এবং কি তার অবস্থা। দেখা যাক রেজাল্ট কি আসে। একইভাবে বলবো, ইরান কিন্তু এখানেই সিজিলই শেষ না, আরও অনেক কিছু আছে। আমি আপনাদেরকে আরেকটু কথা বলি যে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেমন, তাই তো অনেকের সন্দেহ ছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, ইসরায়েল বলছে যে আমরা ইরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়েছি। তাই ইরানের আকাশের নিয়ন্ত্রণ যদি নিতেই পারো, তো তাহলে ইরান কোথা থেকে এই নতুন নতুন ক্ষেপণাস্ত্র বা এই নতুন নতুন প্রযুক্তি, ড্রোন এগুলো মারছে? কোথা থেকে? তছনছ করে দাও না কেন? যে পরমাণু কর্মসূচিকে নিয়ে এই যুদ্ধ শুরু হলো, সেই পরমাণু কর্মসূচির কোন কোন স্থাপনা একেবারে ধ্বংস করে দিতে পেরেছে ইসরায়েল আমেরিকা? পেরেছে? পারেনি। শুধু তাই না, ভয় দেখানো হচ্ছে B-52 বোমারু বিমানের। এবং অনেকে বলছে যে সাদ্দামও তো এরকমভাবে বলেছিল। ইরান কি পারবে? ভাই, সাদ্দাম হোসেনের কথা ইরানের কথা কি এক পাল্লায় মাপবেন? ও প্রসঙ্গ থাক। আমি এইটুকু বলি যে ইসরায়েলের ইরানের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে তার অনেক কিছুই ব্যবহার করেনি, অনেক কিছু। তার নৌশক্তি, বিমান বাহিনী, ইরান তো এখনো বিমান দিয়ে কোনো কিছু করেইনি, শুধুমাত্র ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের উপর নির্ভর করছে। এবং ড্রোন আর ক্ষেপণাস্ত্র অনেক লেটেস্ট প্রযুক্তিগুলো কিন্তু এখন ব্যবহার করেনি, টুকিটাকি। আপনারা কি দেখতে পাচ্ছেন যে আয়রন ডোম কি ধরনের পাগলামি করছে? ক্ষেপণাস্ত্র ছুটছে আয়রন ডোম থেকে, সেই ক্ষেপণাস্ত্র আয়রন ডোমের উপরে এসে ইসরায়েলের বিভিন্ন জায়গায় গিয়ে আঘাত হানছে। অদ্ভুত ব্যাপার, অনেক কিছু দেখবেন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, ইরানের বৈজ্ঞানিক ডেভেলপমেন্টটা 2012 সালের সময়, 2012 সালের দিকে প্রেসিডেন্ট ওবামা তখন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট। আফগানিস্তান তখন আমেরিকার দখলে। আফগানিস্তানের বাগরাম ঘাঁটি তখন খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় ঘাঁটি। আফগানিস্তানের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হচ্ছে বাগরাম ঘাঁটি। সেই বাগরাম ঘাঁটি থেকে আপনার একটা ওই সময়কার সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির, সবচেয়ে উন্নত প্রযুক্তির ড্রোন পাঠানো হলো ইরানের আকাশে। ব্যাড লাক আমেরিকার। তাৎক্ষণিকভাবে ইরান সেই ড্রোনের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে, হ্যাক করে একেবারে অক্ষত অবস্থায় আস্ত ড্রোনটাকে সুন্দর করে অতি শান্ত ধীরে নামিয়ে নিল। বারাক ওবামা প্রেসিডেন্ট তখন, তিনি ইরানের কাছে এই ড্রোন ফেরত চাইলেন। ইরানের খেলনা প্রস্তুতকারী কোম্পানি 9-10 রকমের ডিজাইনে ওই মডেলের, ওই ডিজাইনের ড্রোন 9-10 কালারের, 9-10 সাইজের বানিয়ে আমেরিকাকে পাঠিয়েছিল যে এই যে আপনাদের ড্রোন ফেরত নেন। মূল ড্রোনটা দেয়নি। আমরা জেনেছি ওই আমেরিকার সম্ভবত MQ-71 সেন্টিনেন্টাল নাকি এইরকম কি যেন একটা, আমি ঠিক মনে করতে পারছি না, এইরকম মডেলের একটা ড্রোন তখন ইরান আটক করে, নামিয়ে নেয়। ওই ড্রোনের উপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান বহু সংখ্যক ড্রোন তৈরি করেছে। এবং ইরান ড্রোন শিল্পে এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন, জেনে থাকবেন। তো একটুখানি ইঙ্গিত দিই, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করলো, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধটা কিন্তু প্রকৃতপক্ষে এটা কি ঠিক আছে? এটা থাকবে
আচ্ছা, প্রকৃতপক্ষে এটা আমেরিকা প্লাস নেটো বাহিনীর যুদ্ধ। ইউক্রেনের যুদ্ধ কিন্তু রাশিয়া ভার্সাস ইউক্রেন না। ইউক্রেন জাস্ট লাঠিয়ালের সর্দার বা লাঠিয়ালের নেতা হিসেবে যুদ্ধ করছে, কিন্তু পিছনে মূল যুদ্ধটা করছে আমেরিকা এবং আপনার পাশ্চাত্যের দেশগুলো, নেটো জোটভুক্ত দেশগুলো। তো রাশিয়াকে কিন্তু ইরান শাহেদ 136 মডেলের ড্রোন দিয়ে, কামিকাজে ড্রোন দিয়ে হেল্প করেছে। এবং ইরানের এই কামিকাজে ড্রোন কীরকমভাবে ভূমিকা রেখেছে, কতটা কার্যকরভাবে রাশিয়াকে হেল্প করেছে সেটা কিন্তু আমরা দেখেছি। ফলে এত কিছুর পরেও আপনারা কোন কারণে ইরানের টেকনোলজি নিয়ে, ইরানের সামরিক শক্তি নিয়ে, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে অহেতুক কনফিউশনে থাকছেন বা ভয় পাচ্ছেন বা সন্দেহ পোষণ করছেন বা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে ইরান পারবে? তো ইরান পারবে, আশা করি পারবে, এবং ইরানের পারার কথা। কারণ ইরান ইসলামী বিপ্লবের পর থেকে এই পর্যন্ত জানে যে তাকে একদিন ইসরায়েল এবং আমেরিকার সাথে চূড়ান্ত বোঝাপড়া করতে হবে। আমি সবসময় বলি, ইরানের ইসলামী বিপ্লব যদি সত্যি হয়, এবং ডেফিনেটলি সত্যি, তো ইরানের ইসলামী বিপ্লব যদি সত্যি হয়, তাহলে ইসরায়েল এবং আমেরিকার সাথে তার লড়াই, তার বোঝাপড়া, তার ফাইনাল হিসাব কিতাব আছেই, এবং সেটা এখন হচ্ছে। আমি একেবারে চূড়ান্তভাবেই বিশ্বাস করছি যে এই যে যুদ্ধ চলছে না, এটাই কিন্তু ইসরায়েলের সাথে ইরানের, এবং ইসরায়েল তো আসলে আমেরিকার এক্সটেনশন, আমেরিকার সাথে চূড়ান্ত বোঝাপড়ার প্রশ্ন কিন্তু এখন সেটা হচ্ছে। তো চূড়ান্ত বোঝাপড়ার জন্য যখন ময়দানে নেমেছে ইরান, তখন কি ইরান একেবারে আলগা কাছাই নেমেছে? একেবারে আটঘাট না বেঁধে নামার কি কোনো কারণ আছে? ফলে প্লিজ ডোন্ট বি হেজিটেটেড, কনফিউশনে ভুগবেন না, দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না। আমাদের দ্বিধাদ্বন্দ্ব কনফিউশন দিয়ে আসলে কিছু আসবে যাবে না। ইরান ইরানের কাজ করবে, ইসরায়েল ইসরায়েলের কাজ করবে, আমেরিকা আমেরিকার কাজ করবে। ফলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব দিয়ে কিছু আসে যায় না। বাট তবুও বলবো, দ্বিধাদ্বন্দ্বের কোনো প্রয়োজন নেই, প্রশ্ন নেই। আসলে ইরান তার কাজ করবে, এবং ইরান কোন কৌশলে যুদ্ধ করলে, কোন কৌশলে এগুলে ভালো হবে, সবচেয়ে ভালোভাবে কাজ করা যাবে, এটা অত্যন্ত ঠান্ডা মাথায় তারা চিন্তা করছে। এবং তাদের এই বিষয়গুলো চিন্তা করার রিয়েলি লোক আছে, ভয় পাওয়ার কিছু নেই। অনেক লোক আছে যারা এগুলো চিন্তা করার মতো যোগ্যতা রাখে। আপনারা একটা বিষয় শিওর থাকুন যে ইরান এত বছর টিকে রয়েছে তাদের বুদ্ধি এবং সক্ষমতা দিয়ে, অতএব এখনও টিকে যাবে তাদের বুদ্ধি এবং সক্ষমতা দিয়ে। এবং আলটিমেটলি ফাইনালি, যেহেতু এটা সত্য মিথ্যা লড়াই, এবং ইরানের সামনে কারবালার শিক্ষা আছে এবং কারবালার আদর্শ আছে, তাদের জাতীয়তা বোধ আছে, এবং তাদের ধর্মীয় একটা চেতনা আছে। এই বিষয়গুলো একটা জাতিকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করার জন্য, যে কোনো যুদ্ধে জেতার জন্য, যে কোনো সংকটে বিজয়ী হওয়ার জন্য, ওভারকাম করার জন্য যথেষ্ট। আমি বিশ্বাস করি, বা এটা বিশ্বাস করার যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আছে যে ইরান ওভারকাম করবে, ইরান ফাইনালি উইন করবে, ইরান ফাইনালি ইসরায়েলকে, আমেরিকাকে পরাজিত করতে সক্ষম হবে। এবং ইরান হ্যাজ দ্যাট ক্যাপাসিটি, ইরান হ্যাজ দ্যাট পাওয়ার, ইরান হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন। আর একটা কথা বলি যে ডোনাল্ড ট্রাম্পের এই বিভ্রান্তিমূলক কথায় বিভ্রান্ত হবে না, তার কথার কোনো তাল ঠিক নেই। তবে হ্যাঁ, একথা বলা যাবে যে তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, তাদের তো কোনো নীতি আদর্শ নেই, মানবতাবোধ নেই, যুদ্ধের কোনো নীতি নেই। যুদ্ধের যে সমস্ত কনভেনশন রয়েছে, যে সমস্ত চুক্তি রয়েছে, যে সমস্ত পলিসি প্রিন্সিপাল মেনে চলতে হয়, এর কিছুই ইসরায়েল এবং আমেরিকা মেনে চলে না, চলবে না। সেক্ষেত্রে ইরানের উপর যে কোনো মুহূর্তে আমেরিকা হামলা চালাতে পারে, বাট সেটা কীভাবে প্রোটেক্ট করবে, সেটা কীভাবে ডিপেন্ড করবে, সে বিষয়টা ইরান মাথায় রেখেছে। এবং
আমি সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে আমি আজকের এই আলোচনাটা শেষ করতে চাই। সেটা হচ্ছে, গতকালকে আমি একটা ভিডিও দেখলাম ইরানের ক্ষেপণাস্ত্র সম্পর্কে। একটা ক্ষেপণাস্ত্র 3টা লরিতে বহন করা হচ্ছে। 3টা লরি, একটা লরির চাকার সংখ্যা সম্ভবত এক সাইডে সম্ভবত 24 বা 36টা, মানে আমি ঘুরে শেষ করতে পারলাম না। 3টা লরিতে একটা ক্ষেপণাস্ত্র কতটা বিশাল, এবং একটা লরি সম্ভবত 15-20 হাত করে লম্বা হবে মনে হলো যা। 3টা লরিতে একটা ক্ষেপণাস্ত্র। ইরানের এরকম ক্ষেপণাস্ত্র, এরকম কিছু অস্ত্র, ইরানের কাছে এরকম কিছু টেকনোলজি আছে যা পাশ্চাত্যকে ভড়কে দেওয়ার জন্য যথেষ্ট। আশা করি পাশ্চাত্য ভুল করবে না। ইসরায়েল যে ভুল করেছে তার খেসারত তাকে দিতেই হবে। আমেরিকা রাষ্ট্র হিসেবে এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার ঝুঁকি নেবে না। ইরান বলেছে অন্তত 50,000 কফিন আমেরিকা রেডি রাখুক মধ্যপ্রাচ্য থেকে লাশ নেওয়ার জন্য, যদি আমেরিকা ইরানের উপর হামলা চালায়। আমিও বলবো ইরান যে প্রস্তুতি নিয়ে রেখেছে তাতে আমেরিকার ভুল করার কথা না। আমেরিকা যদি ভুল করে খেসারতটা তাদেরকেই দিতে হবে। সেক্ষেত্রে আমেরিকার জনগণেরও উচিত এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদি কোনো রকম যুদ্ধে জড়িয়ে যেতে চায় তাদেরকে বাধা দেয়া। কারণ ভয়ঙ্করভাবে মার্কিন নাগরিকরা, মার্কিন সেনারা মৃত্যুর মুখে পড়বে। ক্ষয়ক্ষতি সব পক্ষেই হবে, কিন্তু মার্কিন সেনারা অক্ষত থাকবে, জীবিত অবস্থায় ফিরতে পারবে মধ্যপ্রাচ্য থেকে, এটা ভাবার সম্ভবত খুব একটা কারণ নেই। সবাই ভালো থাকবেন। আজকের আলোচনা এখানে শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে, আমি প্রতিদিন 2টো করে ভিডিও এরকম লাইভ করতে চেয়েছিলাম আসলে, কিন্তু পারছি না, অনেক ব্যস্ততা থাকে, বাস্তবতা থাকে। তো এই যে গভীর রাতে এখন যেই লাইভ করলাম সেটাও আপনাদের জন্য কষ্টকর, তারপরেও চেষ্টা করব দিনের বেলায় করার জন্য। তো আপনাদের আমার এই আলোচনার পরে আপনাদের মনে আর কি প্রশ্ন আছে, কি জানতে চান, আপনাদের বক্তব্য কী, এগুলো কমেন্ট করে জানান। আমি সেইভাবে ইনশাল্লাহ আপনাদের সে সমস্ত ব্যাপারে কথা বলার, উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে তথ্যগুলো তুলে ধরা, জানানোর চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।